আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী পর্ব ১৩। তারপরই ভালোবাসার ১৪টা বাজিয়ে দিয়েছে আর জীবনে বলবি। মিনহাজ মাথা নিচু করে চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তো ভীতু প্রেমিক পুরুষ হতে চাইনি, যাকে একটু ভয় দেখালেই প্রেমিকার নাম ভুলে যাবে। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কোনোদিনও এমন কথা বলেছি? কিন্তু আমি তো তোকে প্রেমিকা ভেবেছি, এজন্যই ভাস খেয়েছিস। খুব ভালো হয়েছে। তামিম মলিন হেসে বলল, ভাবি আপনার ভাগ্যটা খুব ভালো। আমাকে ভাবি ডাকবি না, ভাবি ডাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। মেঘ রাগেশ্বরে বলল, ভাবি ডাকলে আমার সঙ্গে কথা বলতে আসিস না, বাই। বিকেলের শেষ ভাগ। তানভীর বন্ধুর বাসা থেকে ফিরছে। অকস্মাৎ বন্যাকে দেখে থমকে দাঁড়ালো, দূর থেকে ডাকলো, এই মেয়ে। প্রথম ডাকে ফিরেও চাইল না বন্যা। তানভীর দ্বিতীয়বার ডাকলো। পরিচিত কণ্ঠ শুনে পিছু ঘুরল, তানভীরকে দেখে দাঁড়ালো। বন্যার চেহারা মলিন, তানভীরকে দেখে ক্ষীণ হাসল। তানভীর এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এখানে কি করছো? টিউশন খুঁজতে এসেছিলাম। এখানে? বন্যা সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা? তানভীর আশেপাশে নজর ভুলিয়ে দৃঢ়কণ্ঠে বলল, চলো। বন্যাও তানভীরের কথা মতো হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তানভীর বলল, এই এলাকাটা সুবিধার না, এখানে টিউশন পড়াতে আসতে হবে না। তানভীরের কণ্ঠস্বরে অধিকারবোধ স্পষ্ট। বন্যা নরম স্বরে জিজ্ঞেস করল, সুবিধার না বলতে? তানভীর ফিসফিস করে বলল, স্পষ্ট ভাষায় বললে এটা নেশাখোরদের আখড়া। এখানে কখন কোন অবস্থায় নেশাখোর ঘুরে বেড়াবে তার ঠিক নেই। কিছুদিন পর পর পুলিশ আসে, তুমি টিউশন পড়াতে এসে কোনো বিপদে পড়লে কে বাঁচাবে তোমাকে? তার থেকে ভালো নয় নিজের সম্মান বাঁচিয়ে টিউশন ছেড়ে দেওয়া? আমি তোমার ভালো চাই তাই বললাম। বন্যা ঢোক গিলল, মলিন কণ্ঠে বলল, দুইটা টিউশন আমার খুব দরকার, একটা পেয়েছিলাম, এটাকেও ছেড়ে দিতে হবে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে দাঁড়াও। বন্যা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। তানভীর বন্যার মুখোমুখি দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। বন্যা ভেজা চোখে তাকালো। মেয়েটা নীরবে কান্না করছিল এতক্ষণ, অথচ তানভীর টেরও পায়নি। বন্যার ভেজা চোখের পাপড়ি দেখে তানভীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শূন্যতায় বুকটা হাহাকার করছে। তানভীর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে সংযত করল। গলা ঝেড়ে বলল, তোমার জীবন আগে নাকি টিউশন? বন্যা চোখের পানি গাল বেয়ে ঘুরিয়ে পড়েছে। তানভীরের খুব করে ইচ্ছে করছে চোখের পানি মুছে মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কি করে করবে, এই অধিকার যে তার নেই। বন্যার প্রতি তানভীরের অনুভূতি বেশ পুরনো, মনের গহীনে অনুভূতি চাপা দিয়েই দিন কাটাচ্ছে। বন্যাকে বুঝতেও দেয়নি কখনো, এমনকি নিজের অনুভূতি এখনও নিজের কাছে অস্পষ্ট। বন্যা উত্তর দিচ্ছে না, নীরবে কেঁদেই যাচ্ছে। তানভীর পুনরায় প্রশ্ন করল, কি হলো, কথা বলছো না কেন? বন্যা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি এই এলাকার সম্পর্কে জানতাম না, টিউশনটা আমার খুব দরকার ছিল তাই এসেছিলাম। তানভীর মৃদুস্বরে বলল, চলো। কোথায়? আমি যেখানে যাব সেখানে। আমি বাসায় যাব। তানভীর আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ভয় পাও? বন্যা চোখ তুলে চাইল, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, জি। তানভীর নিঃশব্দে হেসে বলল, আমাকে তুমি কত বছর যাবৎ চিনো জানো? আমি কেন রাগ দেখাই, তোমার ভালো চাই নাকি খারাপ চাই এগুলো অন্ততপক্ষে বোঝার কথা। যেখানে এত বছরের পরিচয় তুমি আমার সাথে কোথাও যাওয়ার আগে 10বার প্রশ্ন করছো, সেখানে এরকম একটা জায়গায় আমি তোমাকে একা কিভাবে ছেড়ে দিব? তানভীর থামলো, কয়েক সেকেন্ড নীরব থেকে আবার বলল, তুমি আমাকে গুন্ডা বদমাশ ভাবতেই পারো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কখনো তোমার ক্ষতি চাইনি। আমার ওপর এটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। বন্যা মাথা নিচু করে বলল, আমি আপনাকে অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করো বলেও মনে হয় না। বিশ্বাস করলে এত প্রশ্ন করতে না। বন্যা কিছু বলতে পারল না। তানভীর সহসা ঠাট্টার স্বরে বলল, আরে আমি মজা করছিলাম, চলো তোমাকে 1 কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুচকে বলল, চা খাবো না ধন্যবাদ। তানভীর শব্দ করে হাসল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলেছি বলে খাবে না? বন্যা কিছুটা উদ্বেল কণ্ঠে বলল, আপনাকে কে বলেছে? মেঘ। সেটা তুমি জেনে কি করবে, খাবে কি না বলো। বন্যা আস্তে করে বলল, আজ না, অন্য কোনো দিন। দেখো মেয়ে, কথায় কথায় আমার সাথে বাহানা দিতে এসো না। যদি মনে হয় আমি ছেলেটা বড্ড বেশি খারাপ, আমার সাথে কথা বলা কিংবা দাঁড়িয়ে 1 কাপ চা খেলে তোমার চরিত্রের ওপর কালো দাগ পড়বে, তাহলে সরাসরি বলো। এরপর তোমার সামনে আসতে আমি তানভীর অন্ততপক্ষে 10 বার ভাবব। বন্যা হিমশীতল কণ্ঠে বলল, আমি সেভাবে কিছু বলিনি, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছি কি না জানি না, কিন্তু আমার সাথে দূরত্ব রেখে চললে আমি সত্যি সত্যি দূরে সরে যাব। বন্যা চোখ তুলে চাইল, কপাল গোটানো। তানভীর কথা ঘোরানোর জন্য আবারও বলল, তোমার 100 ভাগ ইগো থাকলে আমার 10 ভাগ হলেও থাকা দরকার। বন্যা মৃদু হেসে বলল, আপনার কি আমাকে দেওয়ার মতো একটু সময় হবে? কেন?
এক কাপ চা খাওয়াতাম আপনাকে। রেস্টুরেন্টে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই, কিন্তু টঙের দোকানের চা খাওয়ানোর সাধ্য আছে। আপনি রাজি থাকলে খাওয়াতে পারি। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে। অনেকটা সামনে এগিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে দুজনেই চা খেতে দাঁড়িয়েছে। আশেপাশে তেমন মানুষজন নেই। চায়ের দোকানে 4-5 জন লোক চা খাচ্ছে, যার মধ্যে 2 জন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখে সেই লোকদের দিকে তাকিয়ে আছে। তাদের হাবভাব দেখে বন্যার ভ্রু যুগল আরও কুঁচকে আসে। তানভীর সে দৃশ্য দেখে বলল, তুমি বরং এ পাশে এসে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতর্কিতে তানভীরের পানে তাকালো। কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তানভীর তপ্তস্বরে বলল, কিছু বলবে? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। তানভীর পুনরায় প্রশ্ন করল, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা আবারও চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তানভীর রাস্তার পাশে দাঁড়ানো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানভীর বন্যার মাদকরেণায় চোখে গহীনে ডুবে গেছে। আশপাশ ভুলে নীরের দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেট বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানভীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেল। তানভীরের ঘোর কাটতেই খেয়াল করলো একটা পিকআপ নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরের পাশ কেটে স্পিডে চলে গেছে। তানভীর সঙ্গে সঙ্গে আশেপাশে দেখল। এদিকে বন্যার 2 হাত এখানেও তানভীরের পেটে। কয়েক মুহূর্ত পর তানভীর স্বাভাবিক হলো। বন্যার স্পর্শ অনুভব করা মাত্রই তানভীরের সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে সরে দাঁড়ালো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানভীর বন্যার ক্রোধিত চোখ মুখে দেখে মৃদু হাসল। তানভীরের মস্তিষ্ক এখনও বন্যার স্পর্শে অনুভবে ডুবে আছে। কি হয়েছে বা কি হতে যাচ্ছিল এসবে তানভীরের বিশেষ মনোযোগ নেই। তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরও বেশি খারাপ হলো। রাগে কটমট করে বলল, আপনি হাসতেছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানভীর মৃদুস্বরে বলল, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবে চলাফেরা করেন? তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ও। বন্যা ফোঁস করে উঠল, ও কি, আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কী হতো একবার ভেবেছেন? কি হতো? তানভীরের দুষ্টুমি মুখটি বুঝতে পেরে বন্যা রাগে আরও বেশি ফুঁসছে। রাগের কারণে বন্যার ঠোঁট দুটি স্বাভাবিকের তুলনায় বেশ সরু হয়ে গেছে। গোলাপি লিপস্টিকের সরু ওষ্ঠদ্বয়ে তানভীরের নজর স্থির হয়ে আছে। বন্যা রাগের মাথায় একের পর এক কথা বলছে। তানভীর অবাক লোচনে শুধু ঠোঁটেই চেপে আছে। বন্যা অকস্মাৎ বলে উঠল, আমি এখনই মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানভীরের টানক নড়ল। তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি কতটা কেয়ারলেস এটা তো ওর জানা দরকার। আমি এখনই কল দিচ্ছি। বন্যা মেঘকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানভীর বন্যার হাত থেকে ফোন নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো সমস্যা নেই, কিন্তু বনুকে আজকের ঘটনার কথা বলবে না প্লিজ। কেন? তানভীর ঢোক গিলে উচ্চস্বরে বলল, বনুকে বললে বাসার সবাই জেনে যাবে। বনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে। আব্বুর বকাও খেতে হবে। বন্যা চাপাস্বরে বলল। তানভীর কপাল কুঁচকে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, খুব ভালোবাসি। তানভীর মনে মনে বিড়বিড় করল, বনুর বেস্ট ফ্রেন্ডকে ও খুব ভালোবাসে। বন্যা ধীরকণ্ঠে বলল, মেয়েকেও আপনাকে অনেক ভালোবাসে। ওর জন্য আর বাসার সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাঁদতে হবে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন। তানভীর নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানের মামা কোথায় চলে গিয়েছিলেন? এতক্ষণে এসেছেন। এসেই জিজ্ঞেস করলেন, মামা আপনাদের কি চা দিব? তানভীর উচ্চস্বরে বলল, একটি আদা চা আর একটা লেবু চা। লেবু চাতে চিনি একটু বেশি দিবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীর আর চোখে আকাশের পানে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানি? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করছি। তানভীর মেকিস্বরে বলল, উত্তর ভাবতে একটু সময় দিবে তো নাকি? বন্যা তানভীরের হাবভাব দেখে প্রখর তপ্তস্বরে বলল, থাক, আর উত্তর দিতে হবে না, বাঁচা গেল। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকালো। ততক্ষণে তানভীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর সেটা বুঝতে পেরে আগে থেকেই সাবধান হয়ে গেছে। চা খাওয়া শেষ হতেই বন্যা টাকা বের করে দিল। তানভীর আনমনে প্রশ্ন করল, বিলটা কি তোমাকেই দিতে হবে? জি অবশ্যই। অফার তো আমি আগে দিয়েছিলাম। আপনার অফার আমি অ্যাকসেপ্ট করিনি।
তারপর আমি আপনাকে অফার করেছি, আপনি সেটাতে রাজি হয়েছেন। তানভীর কথা বাড়ালো না। বন্যা চায়ের বিল দিয়ে শীতল কণ্ঠে বলল, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর গুরুভার কণ্ঠে বলল, তোমার টিউশন কি খুব দরকার? জি, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিজের খরচ নিজেই চালাবো। তানভীর বক্রদৃষ্টিতে তাকিয়ে বলল, পড়াশোনার ক্ষতি হবে না? সমস্যা নেই, ম্যানেজ করে নিব। বন্যা মুখ ফসকে বলে ফেলল, না পারলে বিয়ে করে নেব। তানভীর স্তব্ধ চোখে তাকিয়ে বলল, কি বললে? বিয়ে করে নিবে? কাকে? যাকে পাই তাকেই। তানভীর মেকিশ্বরে বলল, আমাকে করে নাও। যাকে তাকের মধ্যে তো আমিও পড়ি। বন্যা নিবৃত কণ্ঠে বলল, কি যাতা বলছেন? আপনার মুখে এসব কথা মানায় না। আমার মুখে কী সব মানায় বলো তো? জানি না, দয়া করে আমাকে এ ধরনের কথা বলবেন না। আমি আপনাকে ভাইয়ের মতো ভাবি। তানভীর হুঙ্কার দিল, ভাববে না? মানে? আমাকে ভাইয়ের মতো ভাববে না। আমি আগেও বলেছি, আবারও বলছি এবং শেষবারের মতো বলছি, আমি তোমার ভাই না, আর তুমিও আমার বোন না। আমার বোন দুইজন, মেঘ মিম ছাড়া আমার আর কোনো বোন নেই। বন্যা ব্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যা কিছু বলার আগেই তানভীর প্রশ্ন করল, কোন কোন ক্লাসের স্টুডেন্ট পড়াবে আর কোন সাবজেক্ট? নবম দশম সাধারণ গণিত, উচ্চতর গণিত, ইংরেজি, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, আর সপ্তম বা অষ্টম হলে গণিত, ইংরেজি বা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, আমি খোঁজ পেলে জানাবো। ধন্যবাদ, আজ আসি। তানভীর রিক্সা ঠিক করে দিল। ভাড়া দিতে চাইলেও বন্যা নিল না। মেয়েটার বয়স কম হলেও আত্মসম্মানবোধ প্রখর, সহজে কারো সামনে মাথা নত করে না। তানভীর নরম স্বরে বলল, সাবধানে যেও, বাসায় গিয়ে একটা কল দিও। কেন? ঠিকমতো পৌঁছেছো কি না জানতে হবে না? আমার একটা দায়িত্ব আছে তো। বন্যা ক্ষীণ হেসে বিদায় নিল। চলবে। গল্পটি কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।